২৫ জুন ১৯৭৫ সালের গভীর রাত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি সিদ্ধান্ত নিলেন, যা পৃথিবীর বৃহত্তর গণতন্ত্রকে রাতারাতি একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করে দিল। সেই রাতেই বিরোধী নেতাদের গ্রেপ্তার শুরু হলো, সংবাদপত্রের অফিসে বিদ্যুৎ কেটে দেওয়া হলো এবং রেডিওতে ঘোষণা হলো যে ভারতে জরুরি অবস্থা জারি হয়েছে। পরদিন সকালে ভারতের মানুষ ঘুম থেকে উঠে দেখলেন তাদের মৌলিক অধিকার নেই, সংবাদপত্র সেন্সর হয়ে গেছে এবং যে নেতারা গতকাল পর্যন্ত তাদের কথা বলতেন তারা কারাগারে। এই জরুরি অবস্থা চলেছিল ২১ মাস, ১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত। ভারতের ইতিহাসে এটাকে বলা হয় গণতন্ত্রের কালো অধ্যায়। কিন্তু এই অধ্যায়টা শুধু ইতিহাসে নয়, এটা একটি সতর্কবার্তা যা আজও প্রাসঙ্গিক। কারণ যখনই কোনো নেতা নিজেকে রাষ্ট্রের চেয়ে বড় মনে করেন, যখনই ক্ষমতা টিকিয়ে রাখার লোভ গণতন্ত্রের চেয়ে বড় হয়ে যায়, তখনই জরুরি অবস্থার মতো কালো রাত নেমে আসে। আজকের বিং ইনসাইডে আমরা সেই গল্প বলবো, সম্পূর্ণভাবে নির্ভীকভাবে এবং সততার সাথে। ইন্দিরা গান্ধী ক্ষমতার পথে একটি অসাধারণ উত্থান। ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী ১৯১৭ সালের জন্মগ্রহণ করেছিলেন এলাহাবাদ, ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারে। বাবা জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। মেয়েকে বড় করেছিলেন রাজনীতির আলোয়, স্বাধীনতা সংগ্রামের উত্তাপে এবং জাতীয়তাবাদী চেতনার মধ্যে। শৈশব থেকেই ইন্দিরা দেখেছেন ক্ষমতার খেলা, দেখেছেন কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, কিভাবে বিরোধীদের সামলানো হয় এবং কিভাবে জনগণের আবেগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ১৯৬৬ সালে নেহরুর মৃত্যুর পরে কংগ্রেসের বড় নেতারা ইন্দিরাকে প্রধানমন্ত্রী বানালেন, এই ভেবে যে তারা তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু তিনি তাদের হাতের পুতুল হবেন। ১৯৬৬ সালে নেহরুর মৃত্যুর পর কংগ্রেসের বড় নেতারা ইন্দিরাকে প্রধানমন্ত্রী বানালেন, এই ভেবে যে তারা তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তিনি তাদের হাতের পুতুল হবেন। কিন্তু সেই নেতারা যখন বুঝলেন তারা ভুল করেছেন, তখন অনেক দেরি হয়ে গেছে। ইন্দিরা গান্ধী দ্রুত ক্ষমতা কুক্ষিগত করলেন, কংগ্রেসকে নিজের মুঠোয় নিলেন এবং গরিবি হটাও স্লোগানে জনমানসে এমন একটি ছবি তৈরি করলেন যে তিনিই ভারতের গরিব মানুষের একমাত্র রক্ষাকর্তা। ১৯৭১ এবং শিখদের অহংকার বিজয় থেকে বিপর্যয়ের পথে। ১৯৭১ এবং শিখরের অহংকার বিজয় থেকে বিপর্যয়ের পথে। ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত একটি ঐতিহাসিক বিজয় পেল এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিল। সেই বিজয়ের পর ইন্দিরা গান্ধী আক্ষরিক অর্থেই অপরাজেয় হয়ে গেলেন। বিরোধীরা তাকে দুর্গা বললেন, জনগণ তাকে দেবীর মতো সম্মান করলেন। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে যে শিখরের অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। ১৯৭২ সালের পর থেকে ইন্দিরার সরকারের বিরুদ্ধে অসন্তোষ বাড়তে লাগলো, কারণ দেশে দরিদ্র কমেনি, দুর্নীতি বেড়েছে এবং গরিবি হটাও প্রতিশ্রুতি পূরণ হয়নি। ১৯৭৩ থেকে ৭৪ সালে তেলের মূল্য বৃদ্ধি, খাদ্য ঘাটতি এবং মুদ্রাস্ফীতি ভারতের অর্থনীতিকে বিপর্যয় করে দিল এবং সারা দেশে ইন্দিরা সরকারের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ল। গুজরাটে ছাত্র আন্দোলন শুরু হলো, বিহারে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে বিশাল জন আন্দোলন গড়ে উঠল এবং সারা ভারতে ইন্দিরার পদত্যাগের দাবি উঠল। এলাহাবাদ হাইকোর্টের রায়, যে রায় জরুরি অবস্থার বীজ বপন করেছিল। ১৯৭৫ সালের ১২ জুন এলাহাবাদ হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিল, যা ভারতের রাজনীতিকে চিরকালের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখত। বিচারপতি জগমোহন লাল সিনহা রায় দিলেন যে ইন্দিরা গান্ধী ১৯৭১ সালের নির্বাচনে দুর্নীতি করেছেন এবং সরকারি সম্পদ ব্যবহার করে নির্বাচনী সুবিধা নিয়েছিলেন। রায়ে বলা হলো যে ইন্দিরা গান্ধী লোকসভার সদস্যপদ বাতিল এবং তাকে ৬ বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষিদ্ধ করা হচ্ছে। এই রায় মানে ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হবে, কারণ একজন সংসদ সদস্য না হলে প্রধানমন্ত্রী থাকা যায় না। বিরোধীরা আনন্দিত হলেন, সারা দেশে দাবি উঠল ইন্দিরার পদত্যাগের এবং জয়প্রকাশ নারায়ণ বললেন যে এবার ইন্দিরার যাওয়ার সময় এসেছে। কিন্তু ইন্দিরা গান্ধী পদত্যাগ করলেন না, সুপ্রিম কোর্টে আপিল করলেন। কিন্তু ইন্দিরা গান্ধী পদত্যাগ করলেন না, সুপ্রিম কোর্টে আপিল করলেন এবং ক্ষমতায় টিকে থাকার জন্য এমন একটি পথ বেছে নিলেন যা ভারতের গণতন্ত্রের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত হয়ে আছে। জরুরি অবস্থার ঘোষণা, সেই কালো রাতের সম্পূর্ণ গল্প। ২৫ জুন ১৯৭৫ সালের রাত
11টায় ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহম্মদের কাছে একটি কাগজ পাঠালেন এবং রাষ্ট্রপতি কোনো প্রশ্ন না করেই সেই কাগজে সই করলেন। সেই কাগজে লেখা ছিল ভারতীয় সংবিধানের ৩৫২ ধারার অধীনে জরুরি অবস্থা ঘোষণার আদেশ, এবং যুক্তি হিসেবে দেওয়া হলো অভ্যন্তরীণ অশান্তির কথা। মধ্যরাতে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকজন ছড়িয়ে পড়ল সারা দেশে এবং একে একে গ্রেপ্তার হতে লাগলেন জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি এবং আরও শত শত বিরোধী নেতা। দিল্লির সংবাদপত্রের অফিসগুলোতে মধ্যরাতে বিদ্যুৎ কেটে দেওয়া হলো, যাতে পরদিন সকালে কোনো পত্রিকা জরুরি অবস্থার সংবাদ ছাপাতে না পারে। পরদিন সকালে শুধু সরকারি নিয়ন্ত্রণাধীন রেডিওতে ঘোষণা হলো, এবং সেই ঘোষণায় ইন্দিরা গান্ধী বললেন যে দেশে বিপদ আসছে বলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কিন্তু সেই বিপদ আসলে দেশের ছিল না, সেই বিপদ ছিল ইন্দিরা গান্ধীর নিজের ক্ষমতার। সঞ্জয় গান্ধীর ছায়া, ক্ষমতার পেছনের মানুষ। জরুরি অবস্থার গল্পে সঞ্জয় গান্ধীকে বাদ দিলে গল্পটা অসম্পূর্ণ থেকে যায়, কারণ অনেক ইতিহাসবিদ মনে করেন জরুরি অবস্থার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ইন্দিরার ছোট ছেলে সঞ্জয়ের। সঞ্জয় গান্ধী কোনো নির্বাচিত পদে ছিলেন না, কোনো সরকারি দায়িত্বেও ছিলেন না, কিন্তু তিনি সরকারের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ ছিলেন শুধুমাত্র মায়ের ছেলে হওয়ার কারণে। সঞ্জয় গান্ধী জরুরি অবস্থার সময় এমন কিছু কার্যক্রম চালালেন যা ভারতের মানুষ আজও ভুলতে পারেননি। দিল্লির তুর্কমান গেট এলাকায় গরিব মুসলিম বস্তি গুড়িয়ে দেওয়া হলো। হাজার হাজার পরিবার রাতারাতি গৃহহীন হলেন এবং প্রতিবাদ করতে গিয়ে অনেকে প্রাণ হারালেন। জোরপূর্বক নসবন্দি কার্যক্রম চালানো হলো, যেখানে দরিদ্র পুরুষদের জোর করে অপারেশন করা হতো এবং লক্ষ্যমাত্রা পূরণ করতে স্থানীয় কর্মকর্তারা নিরীহ মানুষদের ধরে এনে অপারেশন করাতেন। সঞ্জয় গান্ধীর 5 দফা কার্যক্রম ছিল সরকারের অফিসিয়াল নীতি, কিন্তু বাস্তবে তা হয়ে উঠেছিল জনগণের উপরে রাষ্ট্রীয় সন্ত্রাসের হাতিয়ার। মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ, সত্যকে গলা টিপে হত্যার চেষ্টা। জরুরি অবস্থার সময় ভারতের মিডিয়ার উপরে যা হয়েছিল তা গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক। সংবাদপত্রগুলোতে সেন্সর বোর্ডের প্রতিনিধি বসিয়ে দেওয়া হলো এবং প্রতিটি খবর ছাপানোর আগে সরকার অনুমতি নিতে হতো। জরুরি অবস্থার সময় ভারতের মিডিয়ার উপরে যা হয়েছিল তা গণতন্ত্রের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক অধ্যায়গুলোর একটি। সংবাদপত্রগুলোতে সেন্সর বোর্ডের প্রতিনিধি বসিয়ে দেওয়া হলো এবং প্রতিটি খবর ছাপানোর আগে সরকারের অনুমতি নিতে হতো। কোনো পত্রিকা যদি বিরোধী কোনো কথা ছাপাতো তাহলে সেই পত্রিকার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হতো, সম্পাদককে গ্রেপ্তার করা হতো এবং পত্রিকার অফিস সিল করে দেওয়া হতো। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদক রামনাথ গোয়েঙ্কা এবং দ্য স্টেটম্যানের সহ কিছু সাহসী পত্রিকা প্রতিবাদের চেষ্টা করল, কিন্তু সরকারের চাপে তারাও বাধ্য হলো নথি স্বীকার করতে। দেশবন্ধু পত্রিকার সম্পাদক লালকৃষ্ণ আদবানি পরে বলেছিলেন যে জরুরি অবস্থার সময় সরকার বলেছিল মাথা নত করো, এবং ভারতের মিডিয়া হামাগুড়ি দিতে শুরু করলো। এই হামাগুড়ি দেওয়া মিডিয়া দেখিয়েছিলেন যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যখন ভেঙে পড়ে তখন সাধারণ মানুষ কতটা একা হয়ে যান। বিচার ব্যবস্থার নতজানু হওয়া, ন্যায় বিচারের মৃত্যু। জরুরি অবস্থার সবচেয়ে কষ্টের অধ্যায়গুলোর একটি হলো ভারতের বিচার ব্যবস্থার ব্যর্থতা, কারণ যে সংস্থাটি কথা ছিল গণতন্ত্র রক্ষা করবে সেই সংস্থাটি অনেকাংশে নতজানু হয়ে পড়েছিল। সুপ্রিম কোর্ট এডিএম জাবালপুর মামলায় একটি রায় দিল। সেখানে বলা হলো যে জরুরি অবস্থার সময় নাগরিকদের জীবন ও স্বাধীনতার মৌলিক অধিকার রক্ষার দাবি আদালতের করা যাবে না। এই রায়ের সহজ মানে ছিল যে যদি সরকার কাউকে জেলে পুরে দেয় তাহলে সেই মানুষ আদালতে গিয়ে মুক্তির আবেদন করতে পারবেন না। কিন্তু এই ভয়ঙ্কর রায়ের মাঝেও একটি আলোর রেখা ছিল বিচারপতি হ্যান্স রাজ খান্না, যিনি একা এই সংখ্যাগরিষ্ঠ রায়ের বিরুদ্ধে দ্বিমত পোষণ করেছিলেন। বিচারপতি খান্না বললেন যে রাষ্ট্র কখনো মানুষের জীবনের অধিকার কেড়ে নিতে পারে না, এমনকি জরুরি অবস্থার সময়ও নয়। এই সাহসী অবস্থানের কারণে তাকে পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়া থেকে বঞ্চিত করা হয়েছিল, কিন্তু ইতিহাস তাকে সম্মানের সাথে স্মরণ করে। প্রতিরোধের গল্প। প্রতিরোধের গল্প, যারা বুকে বাদ দিয়ে দাঁড়িয়েছিলেন জরুরি অবস্থার বিরুদ্ধে, প্রতিরোধের গল্পটাও বলা দরকার, কারণ এই কালো অধ্যায়েও অনেক মানুষ ছিলেন যারা ভয় পাননি, যারা মাথা নত করেননি। জয়প্রকাশ নারায়ণ, যাকে মানুষ জেপি বলে ডাকতেন, তিনি ছিলেন সেই সময়ের সবচেয়ে বড় প্রতিরোধের প্রতীক। কারাগারে থাকাকালীন তার শরীর ভেঙে গেল, কিডনির রোগ হলো, কিন্তু মনোবল ভাঙেনি এবং তার নাম হয়ে উঠল জরুরি অবস্থা বিরোধী আন্দোলনের প্রতীক। আরএসএস থেকে শুরু করে
সমাজবাদী, কমিউনিস্ট থেকে জনসংঘ সব দলের মানুষ একসাথে কারাগারে গেলেন এবং মুক্তির লড়াই করলেন। ভূগর্ভস্থ সাহিত্য ছাপা হতে লাগলো, হাতে লেখা সংবাদপত্র বিতরণ হলো এবং যে সত্য সরকারি মিডিয়া লুকিয়ে রাখছিল সেই সত্য মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রইল। এই প্রতিরোধের গল্প বলে যে যখন রাষ্ট্র অন্যায় করে তখন সাহসী মানুষের কণ্ঠস্বর থামানো যায় না। জরুরি অবস্থার ২১ মাস কি হয়েছিল সেই সময়ে? দেখুন, জরুরি অবস্থার ২১ মাসে ভারতে ঠিক কি হয়েছিল এবং একটা সংক্ষিপ্ত চিত্র না দিলে এই অধ্যায় অসম্পূর্ণ থাকবে। প্রায় ১,১০,০০০ মানুষকে বিচার ছাড়া কারাগারে পোড়া হয়েছিল, যাদের মধ্যে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাংবাদিক, শিক্ষক, শ্রমিক নেতা সব ছিলেন। সংবিধান সংশোধন করে ইন্দিরা গান্ধী নিজের নির্বাচনকে বৈধ করার চেষ্টা করলেন এবং ৪২তম সংবিধান সংশোধনে সংসদের মেয়াদ ৫ থেকে ৬ বছর করা হলো। তুর্কম্যান গেটে বস্তি উচ্ছেদে শত শত পরিবার গৃহহীন হলেন এবং পুলিশের গুলিতে নিরীহ মানুষ মারা গেলেন। জোরপূর্বক নসবন্দি কার্যক্রমে বিশেষত বিহার, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে লক্ষ লক্ষ গরিব পুরুষকে জোর করে অপারেশন করা হলো এবং এই নৃশংসতার কোনো বিচার আজও হয়নি। শ্রমিকদের ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়া হলো কারণ উৎপাদনশীলতা বাড়ানোর নামে শ্রমিক শ্রেণীকে দমিয়ে রাখা জরুরি অবস্থার অন্যতম লক্ষ্য ছিল। ইন্দিরার মনোজগৎ, ক্ষমতার আসক্তি এবং ভয়। ইন্দিরা গান্ধী কেন জরুরি অবস্থা জারি করেছিলেন? এই প্রশ্নের উত্তর শুধু রাজনৈতিক নয়, মনোবৈজ্ঞানিকও। এলাহাবাদ হাইকোর্টের রায়ের পরে ইন্দিরার সামনে দুটো পথ ছিল। একটি হলো ক্ষমতা ছেড়ে সম্মানের সাথে বিদায় নেওয়া, আরেকটি হলো সংবিধানকে বাঁকিয়ে ক্ষমতায় টিকে থাকা। তিনি দ্বিতীয় পথ বেছে নিলেন এবং এই সিদ্ধান্তে সংজয় গান্ধী প্রভাব ছিল অনেক বেশি। মনোবিজ্ঞানীরা বলেন যে যারা দীর্ঘদিন ক্ষমতায় থাকেন তাদের মধ্যে একটা বিশ্বাস জন্মায় যে তারা এবং দেশ একই সত্তা, তারা ছাড়া দেশ চলতে পারবে না। ইন্দিরা গান্ধীর মধ্যেও এই বিশ্বাস ছিল এবং সেই বিশ্বাস থেকেই তিনি ভেবেছিলেন যে দেশকে বাঁচাতে হলে তাকে ক্ষমতায় থাকতেই হবে, এমনকি যদি সংবিধান ভাঙতেও হয়। এই মানসিকতা শুধু ইন্দিরার নয়, ইতিহাসে প্রতিটি স্বৈরা শাসকের মধ্যে এই একই ধারণা কাজ করেছে। ১৯৭৭-এর নির্বাচন, গণতন্ত্রের প্রতিশোধ। ১৯৭৭ সালের জানুয়ারিতে ইন্দিরা গান্ধী একটি অদ্ভুত এবং অনেকের মতে আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন। তিনি জরুরি অবস্থা তুলে নিয়ে নির্বাচনের ঘোষণা করলেন। কেন এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে নানা মত আছে, কিন্তু সম্ভবত তার বিশ্বাস ছিল যে ২১ মাসের জরুরি অবস্থায় দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জনগণ তাকে আবার ভোট দেবেন। কিন্তু ভারতের সাধারণ মানুষ ইন্দিরার এই হিসেব ভুল প্রমাণ করলেন। মার্চ ১৯৭৭-এর নির্বাচনে জনতা পার্টি বিপুল বিজয় পেল। ইন্দিরা গান্ধী নিজের আসনে হারলেন এবং ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কংগ্রেস কেন্দ্রে ক্ষমতা হারালো। এই নির্বাচন প্রমাণ করল যে ভারতের সাধারণ মানুষ, যাদের মধ্যে অশিক্ষিত কৃষক থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত সবাই ছিলেন, তারা গণতন্ত্রকে ভালোবাসেন এবং স্বৈরশাসন প্রত্যাখ্যান করতে জানেন। এই নির্বাচন ছিল ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় বিজয়গুলোর একটি। উত্তরাধিকার এবং বিতর্ক। ইন্দিরা গান্ধীকে শুধু জরুরি অবস্থা দিয়ে বিচার করা সম্পূর্ণ নয় এবং বিং ইনসাইড সবসময় সম্পূর্ণ ছবি দেখায়। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রেখেছিলেন যা ইতিহাসে অনন্য। তিনি পরমাণু পরীক্ষা করে ভারতকে পারমাণবিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, দরিদ্রদের জন্য অনেক কল্যাণমূলক কার্যক্রম নিয়েছিলেন এবং ব্যাংক জাতীয়করণ করেছিলেন। কিন্তু এই সব অর্জন সত্ত্বেও জরুরি অবস্থা তার ইতিহাসের সবচেয়ে বড় দাগ হিসেবে রয়ে গেছে। কারণ একজন নেতা যখন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে গণতন্ত্রকে বলি দেন, তখন তার জন্য তার অন্য যত ভালো কাজ থাকুক না কেন, সেই পাপের ভার মুছে যায় না। ২৫ জুন ১৯৭৫ থেকে ২১ মার্চ ১৯৭৭, এই ২১ মাস ভারতের গণতন্ত্রের সবচেয়ে কালো অধ্যায়। একজন মানুষের ক্ষমতার লোভ, একজন ছেলের দাম্ভিকতা এবং একটি সরকারের ভয় মিলে এই অধ্যায় তৈরি হয়েছিল। কিন্তু ভারতের মানুষ প্রমাণ করলেন যে গণতন্ত্র শুধু কাগজে লেখা নীতি নয়, এটা মানুষের হৃদয়ে থাকে এবং সেই হৃদয়কে
ভয় দিয়ে চিরকাল দমিয়ে রাখা যায় না। জয়প্রকাশ নারায়ণ, বিচারপতি খান্না এবং সেই কোটি কোটি মানুষ যারা ভোট দিয়ে ইন্দিরাকে পরাজিত করেছিলেন, তারা প্রত্যেককেই গণতন্ত্রের প্রকৃত রক্ষক। জরুরি অবস্থার সবচেয়ে বড় পাঠ হলো এটাই যে গণতন্ত্র কখনো স্বয়ংক্রিয়ভাবে টিকে থাকে না। এটা প্রতিটি প্রজন্মকে নতুন করে রক্ষা করতে হয়। যখনই কোনো নেতা বলে আমি দেশ, যখনই সংবাদপত্রকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়, যখনই বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়, তখনই মনে রাখতে হবে ১৯৭৫ সালের সেই কালো রাতের কথা, এবং সেই রাত যাতে আর না আসে সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার। বিং ইনসাইড, সত্যের সন্ধানে।